বস্তুর গতি, পরন্ত বস্তুর সূত্রাবলী এবং হচ্ছে পরন্ত বস্তুর সমীকরণ। তো এই পরন্ত বস্তুর গতি থেকে, এই পরন্ত কোনো একটা বস্তুকে যদি আমরা উপর থেকে ছেড়ে দেই, তাহলে উপর থেকে ছেড়ে দিলে বস্তুটা কি কি বিষয়ের সাথে সম্পর্ক আমরা আগে সেটা জানবো। তো এই পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো জানতে হয় সেক্ষেত্রে হচ্ছে কি, একটা বস্তুকে কিন্তু পৃথিবী প্রতিনিয়ত আকর্ষণ করে, আবার পৃথিবীর মধ্যে যে কোনো দুটি বস্তুর মধ্যেও আকর্ষণ হতে পারে। তো আমরা একটা জানবো যে হচ্ছে অভিকর্ষ জিনিসটা কি। অভিকর্ষ, অভিকর্ষ, অভিকর্ষ হচ্ছে কি, পৃথিবী ও যে কোনো বস্তুর মধ্যে, পৃথিবী ও যে কোনো বস্তুর মধ্যে, যে কোনো বস্তুর মধ্যে পৃথিবী ও যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, যে আকর্ষণ বল, পৃথিবী ও বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, তাকে হচ্ছে কি, তাকে অভিকর্ষ, তাকে হচ্ছে আমরা কি নাম করবো, তাকে বলবো হচ্ছে অভিকর্ষ। এখন দেখো এই পৃথিবী এবং যে কোনো একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে সেটা কিন্তু আমরা অভিকর্ষ বলতে পারবো। উদাহরণ হিসাবে আমরা ধরতে পারি, ধরো যে কোনো একটা আম গাছের মধ্যে একটা আম ঝুলে আছে, এখন এই আমটা যে আছে, এই আমের সাথে পৃথিবীর যে আকর্ষণটা সেটাই কিন্তু আমরা অভিকর্ষ হিসাবে ধরতে পারি। আবার যে কোনো এরকম একটা বস্তুর সাথে পৃথিবীর যে আকর্ষণটা সেটাই কিন্তু আমাদের অভিকর্ষ। এরপরে আমরা জানবো হচ্ছে কি মহাকর্ষ সম্পর্কে। তাহলে মহাকর্ষ সম্পর্কে আমরা জানতে গেলে যে মহাকর্ষ, তাহলে এই মহাকর্ষটা হচ্ছে আমাদের কি, পৃথিবীর মধ্যে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণটা সেটাই হচ্ছে মহাকর্ষ। পৃথিবীর মধ্যে যে কোনো দুটি বস্তুর মধ্যে, যে আকর্ষণ বল কাজ করে তাকে হচ্ছে অভিকর্ষ বল, মহাকর্ষ বল, তাকে মহাকর্ষ। তাহলে আমরা এখানে কি কি জানলাম, যে অভিকর্ষ হচ্ছে পৃথিবী ও যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, আকর্ষণ বল তাকে হচ্ছে অভিকর্ষ বলে। এবং পৃথিবীর মধ্যে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, এখন পৃথিবীর মধ্যে যে কোনো দুটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা সেটাই হচ্ছে কিন্তু আমাদের কি মহাকর্ষ হিসাবে কাজ করবে। উদাহরণ হিসাবে আমরা ধরতে পারি চন্দ্র এবং সূর্যের যে আকর্ষণটা, সেটা কিন্তু একটা মহাকর্ষ। আবার পৃথিবীর মধ্যে অবস্থিত যে কোনো দুটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল। এরপরে আমরা জানবো হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এই অভিকর্ষজ ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি, অভিকর্ষজ ত্বরণকে আমরা জি দ্বারা প্রকাশ করি। তাহলে এর সংজ্ঞাটা আমরা লিখবো অভিকর্ষজ বলের প্রভাবে, অভিকর্ষজ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তু,
বস্তু পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমরা অভিকর্ষজ ত্বরণের সংজ্ঞা কি লিখলাম, যে অভিকর্ষজ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। এক কথায় কোনো একটা বস্তুকে যদি আমরা উপর থেকে ছেড়ে দেই, ধরো যে একটা বস্তুকে ছেড়ে দিই, তাহলে এই বস্তুটাকে কিন্তু পৃথিবী তার কেন্দ্রের দিকে কিন্তু আকর্ষণ করবে। তাহলে পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করবে, তার মানে বস্তুটা যেদিকে পড়তেছে তার আকর্ষণ বলটাও কিন্তু সেদিকে, যার কারণে আমরা কিন্তু এটা অভিকর্ষের দিকে বা অভিকর্ষের প্রভাবে বলতে পারি। তাহলে অভিকর্ষের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ বলে। একে জি দ্বারা প্রকাশ করা হয়, একে জি দ্বারা প্রকাশ করা হয়, একে জি দ্বারা প্রকাশ করা হয়, একে জি দ্বারা প্রকাশ করা হয়। অভিকর্ষজ ত্বরণ যেহেতু একটি হচ্ছে ত্বরণ, তাহলে এই অভিকর্ষজ ত্বরণের মাত্রা, এর মাত্রা লিখবো আমরা। অভিকর্ষজ ত্বরণের মাত্রা, অভিকর্ষজ ত্বরণের মাত্রা আমরা লিখব, মাত্রা হচ্ছে L_T ইনভার্স 2 এবং এর সমীকরণ এবং এর একক আমরা লিখতে পারি, একক ms/2। তাহলে দেখো আমরা এখানে কি কি জানলাম, যে আমরা এখানে শুরুতে লিখলাম হচ্ছে কি, যে এই পরন্ত কোনো একটা বস্তু, মানে একটা বস্তু যখন উপর থেকে পড়ে, তাহলে এই বস্তুটার সাথে কি কি সম্পর্ক আছে বা কি কি বিষয়ে রিলেটেড আমরা এই ক্ষেত্রে জানলাম হচ্ছে অভিকর্ষ সম্পর্কে জানলাম। পৃথিবী ও যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে হচ্ছে অভিকর্ষ বলে, এবং পৃথিবীর মধ্যে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে হচ্ছে মহাকর্ষ বলে। এবং অভিকর্ষজ ত্বরণ আমরা কি জানলাম, যে অভিকর্ষজ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। একে হচ্ছে জি দ্বারা প্রকাশ করা হয়, এবং অভিকর্ষজ ত্বরণের মাত্রা হচ্ছে কি L_T ইনভার্স 2 এবং এর একক হচ্ছে কি ms/2। এখন দেখো আমাদের এই যে জি এর একটা মান জানি, আমরা এই জি ইকুয়ালস টু হচ্ছে কত, এই জি এর একটা মান জানি, জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, বা যে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার ব্যবহার করি। এই মানটা আসলে কিভাবে আসে, আমরা যদি পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানে অভিকর্ষজ ত্বরণ জি এর রাশিমালা লিখি, তাহলে পৃথিবী পৃষ্ঠের যে কোনো স্থানে অভিকর্ষজ ত্বরণ জি এর যদি একটা মান নিয়েছি আমরা, তাহলে এইটা দেখো দেখি এটা কিভাবে হয়। তাহলে আমরা এটাকে করতে পারি যে পৃথিবী পৃষ্ঠের যে কোনো স্থানে অভিকর্ষজ ত্বরণ জি এর রাশিমালা, তাহলে জি এর রাশিমালা আমরা জি ইকুয়ালস টু লিখতে পারবো gm ভাগ r স্কয়ার। এখন দেখো এই ক্ষেত্রে আমাদের যে জি এর মানটা আছে, এই জি এর মানটা কিন্তু কিভাবে আসছে, এই ক্ষেত্রে আমাদের জি ইকুয়ালস টু যেটা, এটা হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক। এই মহাকর্ষীয় ধ্রুবকের একটা নির্দিষ্ট মান আছে, সেটা হচ্ছে 6.673 into 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তারপরে m পৃথিবীর যে ভর, এই পৃথিবীর ভর একটা কিন্তু নির্দিষ্ট আছে, এই পৃথিবীর নির্দিষ্ট ভরটা হচ্ছে 6.02 into হচ্ছে 10⁻24 কেজি। এবং এই ক্ষেত্রে পৃথিবীর যে ব্যাসার্ধ,
এই ব্যাসার্ধের একটা কিন্তু নির্দিষ্ট মান আছে, সেটা হচ্ছে 6.4 ইন্টু হচ্ছে 10⁶ মিটার। তাহলে এই ক্ষেত্রে আমরা জি এর মানটাকে লিখতে পারবো যে 6.673 ইন্টু 10⁻⁻11 ইন্টু হচ্ছে এম এর মান 6.02 ইন্টু 10⁻24 ডিভাইডেড হচ্ছে আমরা কি করতে পারি 6.4 ইন্টু হচ্ছে 10⁶, এরপরে হচ্ছে স্কয়ার। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এর মান আসে হচ্ছে 9.807 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে আমরা হচ্ছে 9.8 বা 9.81 লিখতে পারি, 9.8 বা হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার লিখতে পারি। এখন দেখো এই যে জি এর মানটা আমরা পাইলাম, এই মহাকর্ষীয় ধ্রুবক, তারপর হচ্ছে এম এবং পৃথিবীর ব্যাসার্ধ আর, এই নির্দিষ্ট মানগুলো বসে জি এর মান আমরা কিন্তু পেতে পারি। এখন এই এছাড়াও কিন্তু ভূপৃষ্ঠের মানে পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন স্থানে জি এর মান কিন্তু হচ্ছে বিভিন্ন রকম হয়। এখন বিভিন্ন স্থানে যে বিভিন্ন রকম হয় এর কারণটা কি? এর কারণ হচ্ছে পৃথিবী কিন্তু সম্পূর্ণ গোলাকার নয়। এখন পৃথিবী সম্পূর্ণ গোলাকার না হলে ধরো যে এরকম একটা যদি আকার ধরি আমরা, তাহলে এরকম একটা আকার ধরলে এটুকুর নাম যদি দিই আমরা বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল, আর এটা হচ্ছে নাম দিলাম মেরু অঞ্চল, মেরু অঞ্চল। এখন দেখো এইখানে যদি এটা কেন্দ্র ধরি তাহলে হচ্ছে এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, এটা মেরু অঞ্চল, এটাও কিন্তু একটা ব্যাসার্ধ। তো এইখানে দেখো এই বিষুবীয় অঞ্চলের তুলনায় কিন্তু মেরু অঞ্চলটা কি কিছুটা কিন্তু চাপা। তো মেরু অঞ্চল চাপা হওয়ার কারণে এই ক্ষেত্রে কিন্তু ব্যাসার্ধের মান কিন্তু কি কম। তো এই ক্ষেত্রে ব্যাসার্ধের মান কম হওয়ার কারণে এই ক্ষেত্রে কিন্তু জি এর মানটা বেশি হবে, এবং এই পাশে বিষুবীয় অঞ্চলের দিকে হচ্ছে ব্যাসার্ধ বেশি হওয়ার কারণে কিন্তু জি এর মানটা কি হবে কম হবে। দেখো আমরা যদি সূত্রে আসি জি ইকুয়ালস টু হচ্ছে জি এম ভাগ আর স্কয়ার। এই জি এর সাথে আর এর সম্পর্ক আমাদের কি? জি এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে আমাদের ব্যস্তানুপাত। তার মানে আর যদি বেশি হয় জি কম হবে, এবং আর যদি কম হয় তাহলে জি বেশি হবে। ঠিক একইভাবে এই বিষুবীয় অঞ্চল থেকে যদি আমরা ধীরে ধীরে মেরু অঞ্চলের দিকে আসতে থাকি তাহলে আমাদের কিন্তু ব্যাসার্ধের মানটা কিন্তু কমতে থাকবে এবং জি এর মানটা বাড়তে থাকবে। এই ক্ষেত্রে বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে একটা মোটামুটি মান ব্যবহার করা হয় 9.79 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং এই মেরু অঞ্চলের ক্ষেত্রে যে মানটা ব্যবহার করা হয় 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই দুটো মানে গড় কিন্তু আমাদের আসে কিন্তু 9.81 বা 9.81। তখন এই ক্ষেত্রে হচ্ছে একটা মোট আমাদের জি এর যে আমরা মান ব্যবহার করি এটা একটা গড় মান ব্যবহার করি 9.81। এখন দেখো এই পৃথিবীর বিভিন্ন পৃষ্ঠে কিন্তু জি এর মানটা যেহেতু বিভিন্ন রকম, তাই হচ্ছে কি করা হয় যে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে হচ্ছে জি এর মানকে হচ্ছে নির্দিষ্ট ধরা হয়, এবং এই মানটাকে হচ্ছে আমরা ব্যবহার করতে কত, এই মানটাকে হচ্ছে 9.8 বা 9.81 ব্যবহার করি। তাহলে এই ছিল কিন্তু আমাদের পড়ন্ত বস্তুর গতি সম্পর্কিত কিছু রিলেটেড কথাবার্তা। এরপরে হচ্ছে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্রাবলী। এখন এই পড়ন্ত বস্তুর সূত্রাবলীর ক্ষেত্রে কি হলো যে বিজ্ঞানী গ্যালিলিও পড়ন্ত বস্তুর সূত্রগুলো বের করেন, এবং এই সূত্রগুলো ইনি যে সূত্র বের করেছিল সেই তিনটি সূত্র ছিল হচ্ছে কি যে তিনটা সূত্রের মধ্যে ছিল, তবে এই সূত্রগুলোর কিন্তু কিছু শর্ত ছিল। যে শর্ত ছিল যেটা যে কোনো স্থির অবস্থান থেকে এবং একই স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে এবং বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তুগুলা হচ্ছে কোনো বস্তুকে যদি ছাড়ে দেওয়া হয় তাহলে মানে সকল বস্তু, সেক্ষেত্রে হালকা ভারী বা যেই রকমেরই বস্তু আমরা ছাড়ি না কেন সব বস্তুগুলো কিন্তু হচ্ছে কি একই সময় কিন্তু হচ্ছে ভূপৃষ্ঠে এসে পৌঁছাবে।
এক কথায় এখানে কিন্তু বাতাসের বাধাটাও কিন্তু কাজ করবে না। এক কথায় আমরা এখানে বলতে পারি যে স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় কোনো বস্তুকে যদি আমরা ছেড়ে দেই তাহলে হচ্ছে পৃথিবী মানে ভূপৃষ্ঠে সব বস্তুগুলো কিন্তু একই সময়ে আসে পড়বে। তাহলে আমরা গ্যালিলিওর যদি প্রথম সূত্রটাতে যাই, তো ওনার প্রথম সূত্রতে কি বলা ছিল এটা আমরা আলোচনা করব। তো প্রথম সূত্রতে ছিল যেটা স্থির অবস্থান ও একই উচ্চতা। আমরা প্রথম সূত্রটা লিখি, প্রথম সূত্র প্রথম সূত্র। তো এই প্রথম সূত্রের ক্ষেত্রে ছিল কি শর্ত আমাদের কি কি, স্থির অবস্থান, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সকল বস্তু। তাহলে আমরা কি লিখতে পারতেছি যে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। তার মানে হচ্ছে এই ক্ষেত্রে থেকে আমরা বুঝলাম যে স্থির একটা অবস্থান মানে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে কোনো বস্তুকে যদি আমরা মানে বিভিন্ন বস্তু, ধরো যে কিছু পাথরের টুকরা বা কিছু পাথর বা কিছু কাগজ বা বিভিন্ন রঙের বিভিন্ন ছোট ছোট বস্তুগুলা, বিভিন্ন ভরের বস্তুগুলা যদি আমরা একই সাথে ছাড়ে দেই, সেক্ষেত্রে যদি বাতাসের বাধাটা না থাকে তাহলে শুধুমাত্র যদি অভিকর্ষ বল কাজ করে তাহলে কিন্তু এই বিভিন্ন ভরের বস্তুগুলা কিন্তু একই সময় ভূপৃষ্ঠে এসে পড়বে। তো এই ক্ষেত্রে আমরা প্রথম সূত্রতে কি পেলাম যে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এটাই ছিল হচ্ছে গ্যালিলিওর প্রথম সূত্র। এখন গ্যালিলিওর দ্বিতীয় সূত্রতে যদি যাই, বা এই ক্ষেত্রে আমরা আরো কিছু ব্যাখ্যা করব যে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এক্ষেত্রে যদি বিভিন্ন ভরের বস্তুগুলা আমরা ছাড়ি একই উচ্চতায় এবং বিনা বাধায় যদি ছাড়া হয় তাহলে কি হবে, একই সাথে ভূপৃষ্ঠে এসে পড়বে। কিন্তু এখানে কিন্তু বাতাসের বাধাটাও কাজ করবে না। এরপরে আমরা যদি দ্বিতীয় সূত্র দেখি, যে দ্বিতীয় সূত্র, তাহলে দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আমরা কি লিখব যে আমাদের শর্ত একই থাকবে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ে কি হবে, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ে
নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ে সমানুপাতিক সমানুপাতিক। তাহলে এখানে পরন্ত বস্তুর গ্যালিলিওর যে দ্বিতীয় সূত্রটা কি ছিল, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু, মানে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, মানে নির্দিষ্ট একটা সময়ে বস্তুটা প্রাপ্ত যে বেগটা হবে তার বেগটা হচ্ছে কি সময়ের সমানুপাতিক। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারবো অর্থাৎ আমরা লিখতে পারি v সমানুপাতিক হচ্ছে t। তো এখানে যদি v সমানুপাতিক t লিখি তাহলে বা এখানে আমরা লিখতে পারি যে v সমান হচ্ছে ধ্রুবক কিন্তু t, বা এটা লেখা যায় আমাদের, তাহলে হচ্ছে v ভাগ t ইকুয়ালস টু কিন্তু ধ্রুবক লেখা যায় এবং এইটা হচ্ছে আমরা একটা বস্তুর ক্ষেত্রে, এরকম যদি একাধিক বস্তুর ক্ষেত্রে বা ধরো যে কোনো একটা বস্তু যদি t1 সময়ে v1 দূরত্ব অতিক্রম করে এবং অন্য একটি বস্তু যদি t2 সময়ে v2 দূরত্ব অতিক্রম করে, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, v1 ভাগ t1 সমান হচ্ছে v2 ভাগ t2 সমান এরকম করে হচ্ছে অসংখ্য পর্যন্ত চলে যাবে। এই বলতে হচ্ছে আমরা কি ধ্রুবক লিখতে পারবো। তাহলে এই ছিল হচ্ছে তার দ্বিতীয় সূত্র, গ্যালিলিওর দ্বিতীয় সূত্র। এই গ্যালিলিওর দ্বিতীয় সূত্র পরে হচ্ছে আমরা জানবো গ্যালিলিওর হচ্ছে তৃতীয় সূত্রটা কি ছিল। তাহলে তৃতীয় সূত্র যদি আমরা লিখতে যাই, তৃতীয় সূত্র, এই তৃতীয় সূত্রতে আমরা কি লিখব, ঠিক আমাদের শর্ত একই থাকবে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তারপরে তা ওই সময়ে বর্গের সমানুপাতিক। তাহলে তৃতীয় সূত্র আমরা কি পাইলাম, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ে বর্গের সমানুপাতিক। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লিখতে পারি h সমানুপাতিক হচ্ছে t স্কয়ার। ঠিক একইভাবে আমরা অন্যান্য বস্তুর ক্ষেত্রে, মানে একাধিক বস্তুর ক্ষেত্রে লিখতে পারবো কি, যে h1 ভাগ t1 স্কয়ার ইকুয়াল টু h2 ভাগ t2 স্কয়ার ইকুয়াল টু শিক্ষার্থীরা তোমরা এই ক্ষেত্রে দেখো যে h1 ডিভাইডেড হচ্ছে t1 স্কয়ার এবং h2 ডিভাইডেড হচ্ছে t2 স্কয়ার। তো এইটা থেকে কিন্তু এই প্রশ্ন এই লেখাটা থেকে, মানে এই তৃতীয় সূত্র থেকে, গ্যালিলিওর তৃতীয় সূত্র থেকে কিন্তু মাঝে মাঝে নৈর্ব্যক্তিক কিছু প্রশ্নের ক্ষেত্রে, ধরো যে কোনো একটি বস্তু
ধরো যে একটি বস্তু 6 সেকেন্ডে, ধরলাম যে একটি বস্তু হচ্ছে একটা বস্তু 6 সেকেন্ডে, ধরলাম যে 6 সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম, 10 মিটার দূরত্ব অতিক্রম করলো। এরপরে যদি বলা হলো যে 3 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে, তো অনেক স্টুডেন্ট করে কি যে 6 সেকেন্ডে যদি 10 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে 3 সেকেন্ডে তার অর্ধেক দূরত্ব 5 মিটার দূরত্ব অতিক্রম করবে। আসলে এই সূত্রটা, এই ম্যাথটা আমাদের এইভাবে করা যাবে না, অর্ধেক করে দিলে হবে না, সেটা আমাদের এই সূত্র দিয়ে করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমের ক্ষেত্রে হচ্ছে প্রথম T1 এর ক্ষেত্রে হচ্ছে 6 সেকেন্ড বসাবো এবং প্রথম H1 এর ক্ষেত্রে দূরত্ব কত বসাবো, H1 এর ক্ষেত্রে হচ্ছে 10 মিটার বসাবো। এরপর দ্বিতীয় ক্ষেত্রে বলছি কি 3 সেকেন্ড, তাহলে T2 এর ক্ষেত্রে হচ্ছে 3 সেকেন্ড, H2 এর ক্ষেত্রে মানটা আমাদের বের হয়ে যাবে। তো এইরকম করে কিন্তু আমাদের এটা বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি কি পাইলাম, যে বন্ধ বস্তুর যে সূত্র বলে, বন্ধ বস্তুর তিনটা সূত্র আমরা এখানে পাইলাম। এই তিনটা সূত্র হচ্ছে কি কি পাইলাম আমরা সেগুলো পাইলাম, এবং দুইটা সূত্র সম্পর্কে যে ছোট ছোট সূত্রগুলো, এগুলো তোমাদের হচ্ছে মনে রাখতে হবে, এগুলো হচ্ছে তোমাদের এমসিকিউ এর কাজে লাগে। এরপরে আমরা জানবো হচ্ছে পরন্ত বস্তুর সমীকরণ। এই পরন্ত বস্তুর সমীকরণের ক্ষেত্রে আমরা যেমন গতির যে সূত্রগুলো জানি, ঠিক ওখানকারই মতো কিছু অংশ, জাস্ট এটা হচ্ছে আমরা যদি লিখি এটাকে, আমরা ধরো যে কোনো একটি বস্তু, আমরা ধরলাম যে ধরা যাক কোনো একটি বস্তু ইউ আদি ধরি, ধরা যাক কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে, ইউ আদিবেগ নিয়ে, ধরা যাক কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে অভিকর্ষ বলের প্রভাবে বা অভিকর্ষজ ত্বরণ, ধরা যাক কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে অভিকর্ষজ ত্বরণ ধরলাম যে অভিকর্ষজ ত্বরণ জি এর প্রভাবে, অভিকর্ষজ ত্বরণ জি এর প্রভাবে টি সময়ে h দূরত্ব অতিক্রম করে, টি সময়ে h দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হলে, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যখন একটি বস্তুর শেষ বেগ v ইকুয়ালস টু লেখা যায় u প্লাস হচ্ছে gt, আবার h ইকুয়ালস টু আমরা লিখতে পারি u প্লাস v ভাগ বলবেগের ক্ষেত্রে যেটা ছিল এটা হচ্ছে t, আরেকটা সূত্র লেখা যায় হচ্ছে v স্কয়ার সমান হচ্ছে v স্কয়ার প্লাস 2gh। এখানে কিন্তু 2gh, এটা কারণটা হচ্ছে একটা বস্তুকে যখন আমি উপর থেকে ছাড়বো তাহলে বস্তুটা কিন্তু অভিকর্ষের প্রভাবে পড়তেছে, মানে বস্তু যেদিকে পড়তেছে বস্তুর আকর্ষণটা কিন্তু সেদিকে, যার কারণে অভিকর্ষের প্রভাবের দিকে হলে কিন্তু হচ্ছে প্লাস, এবং অভিকর্ষের বিরুদ্ধে হলে কিন্তু আমরা সেক্ষেত্রে মাইনাস ব্যবহার করব। এবং আরেকটা যেটা সূত্র সেটা হচ্ছে h ইকুয়াল টু কি ছিল ut প্লাস হাফ জি টি স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ক্ষেত্রে দেখো যে এই যে সূত্রগুলো আমরা পাইলাম, এগুলো গতির ক্ষেত্রে আমরা কি একমাত্রিক গতির ক্ষেত্রে যেটা ব্যবহার করছিলাম সেটা ছিল আমাদের v ইকুয়াল টু হচ্ছে u প্লাস at ছিল, এবং এই ক্ষেত্রে সূত্রটা ছিল হচ্ছে কি h ইকুয়ালস টু হচ্ছে সূত্র ছিল হচ্ছে h তো ছিল না, সেক্ষেত্রে হচ্ছে কি ছিল অতিক্রান্ত দূরত্ব বা সরণ ছিল s ইকুয়াল টু হচ্ছে u প্লাস v ভাগ 2 ইনটু t ছিল, এবং v স্কয়ার সমান কি ছিল u স্কয়ার প্লাস 2as ছিল, এবং আরেকটা সূত্র ছিল সেটা হচ্ছে s ইকুয়াল টু ছিল হচ্ছে ut প্লাস হাফ a t স্কয়ার।
তো এই ক্ষেত্রে দেখো এই দুই ক্ষেত্রে আমরা যদি পার্থক্য করি, শুধুমাত্র একটা বস্তু উপরে এবং নিচে যে সরণটা বা অতিক্রান্ত দূরত্ব সেটা আমরা s এর পরিবর্তে এই ক্ষেত্রে কি লিখছি, একমাত্রিক গতির ক্ষেত্রে আমরা এক্ষেত্রে s লিখছিলাম। এই ক্ষেত্রেও বস্তুটা কিন্তু একমাত্রিক গতি যেহেতু সজা করতেছে, তো এই ক্ষেত্রে হচ্ছে একটা রৈখিক বরাবর যখন সরণ ছিল সেটাকে s ধরছিলাম, এবং এই ক্ষেত্রে উপর থেকে নিচে যখন করতেছে তখন আমরা s ধরলাম। এবং এই ক্ষেত্রে যে অভিকর্ষজ ত্বরণ এই ক্ষেত্রে আমরা g ধরছি, এবং এই ক্ষেত্রে ত্বরণটা ছিল a। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো আমরা আজকে যেগুলো আলোচনা করলাম সেটা হচ্ছে পরন্ত বস্তু কি, পরন্ত বস্তুর গতি, পরন্ত বস্তুর সূত্রাবলী, এবং হচ্ছে পরন্ত বস্তুর সমীকরণ। তো আশা করি তোমরা সবাই এগুলো ভালোভাবে বুঝবা, এবং এই রিলেটেড যে ম্যাথগুলো আছে আমাদের কিন্তু সেগুলো করার চেষ্টা করতে হবে। এখানে আরো কিছু জিনিস বলা যায় যে একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়তেছে তখন কিন্তু অভিকর্ষের দিকে পড়লে হচ্ছে প্লাস। ঠিক বস্তুটাকে যদি নিচ থেকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়, নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু অভিকর্ষের বিরুদ্ধে হয়ে যাবে, যার কারণে কিন্তু এখানে অভিকর্ষিত ত্বরণের মান কিন্তু তখন মাইনাস হয়ে যাবে। আর এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে b স্কয়ার মাইনাস 2gh হবে, এবং এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা কিন্তু কি হয়ে যাবে, মাইনাস হবে যদি আমরা উপরের দিকে নিক্ষেপ করি, এখন অভিকর্ষের বিরুদ্ধে যদি আমাদের কাজ করে। তো তোমরা এগুলো ভালোভাবে দেখবা, এবং এগুলোর যদি কোনো কিছু সমস্যা বা তোমাদের বোঝার অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।